আমরা অনেকেই জানি সুগার পেশেন্টের ওষুধের পাশাপাশি ইনসুলিন নামক ইনজেকশনও প্রয়োগ করা হয়। বেশ কিছু ক্ষেত্রে আমরা ইনজেকশন বা ইনসুলিন নিতে ভয় পাই। আমরা আজ জানাবো সুগার পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিন কতটা কার্যকরী, এর কোনো সাইড এফেক্ট হয় কিনা, ইনসুলিন নেওয়ার পদ্ধতি এবং উপকারিতা, এই বিষয় নিয়ে আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবত্র বোস। নমস্কার, আমি ডক্টর দেবত্র বোস, এমডি এফএনবি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, প্র্যাকটিসিং ডায়াবেটোলজিস্ট অ্যান্ড কনসালটেন্ট ফিজিশিয়ান ইন হুগলি। আমি মূলত কেয়ার কনসার্ন নার্সিংহোমের সঙ্গে যুক্ত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অত্যন্ত কমন ডিজিজ, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বা সুগারের রোগ বা মধুমেহ। এবং সেই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ইনসুলিন কি রোল প্লে করে, কিভাবে আমরা ইনসুলিন নিতে পারি, তার কি উপকারিতা বা কোনো সাইড এফেক্ট বা অপকারিতা, সেই সমস্ত নিয়েই আমরা আমাদের পরবর্তী আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। আজকের দিনে দাঁড়িয়ে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট আমরা যদি গড়পড়তা 10 জন মানুষকে দেখতে থাকি, তার মধ্যে দেখা যায় 3 থেকে 4 জন মানুষ এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত, এবং ক্রমশ দিনে দিনে এই সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। আরো একটা আশঙ্কার বিষয় যেটা বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, যে আগেকার সময় ছিল যে বয়স্ক মানুষরা সাধারণত এই সমস্ত রোগে আক্রান্ত হতো, দেখা যেত। কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরেই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মানুষ, মানে স্টার্টিং ফ্রম 14-15 বছর বয়স থেকে শুরু করে মানুষ ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হয়ে পড়েছে। তো ফলত তাদের ক্ষেত্রে হচ্ছে একটা দীর্ঘ সময় আমাদের এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসকে নিয়ে সঙ্গে করে তাদের চলতে হবে, এবং সেক্ষেত্রে তাদের ওষুধের অপশনস, যেহেতু আমরা নতুন অ্যাডভান্স ওষুধ খুব বেশি আসছে না, তো সেক্ষেত্রে পরবর্তীকালে ইনসুলিনের প্রয়োজনীয়তা তাদের ক্ষেত্রে অবশ্যই লাগতে পারে। একটা ব্যাপার ইনসুলিন নিয়ে বলতে গেলে আমি প্রথমেই বলি যে আমরা সকল মানুষকে এইভাবেই কাউন্সিলিং করি যে দেখুন, মানুষ যখন ছোটবেলায় বাচ্চা হয়ে জন্মায় তখন তার শরীরে কিন্তু ভগবান পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন দিয়েই পাঠায়। তো ইনসুলিনই হচ্ছে একমাত্র ওষুধ যেটা হচ্ছে ন্যাচারাল জিনিস, যেটা আপনার শরীরে বর্তমান ছিল, সেটা হয়তো কোনো কারণবশত ক্রমশ বয়সের সাথে সাথে সেই ইনসুলিনের পরিমাণ কমে আসছে, এবং সেই জন্যই আমাদের এই ইনসুলিন সাপ্লিমেন্টেশনটা করার দরকার হয়ে পড়েছে। এটা তো ফলে ইনসুলিন হচ্ছে সবচেয়ে নিরাপদতম ওষুধের মধ্যে একটা, এবং বিগত 100 বছরের যদি আমাদের ইতিহাস দেখা যায়, বিজ্ঞানের ইতিহাস দেখা যায়, এই একটা মাত্র ওষুধ যেটা হচ্ছে পরপর 2বার নোবেল প্রাইজ পেয়েছে বিকজ অফ এই ইনসুলিনের ইভলিউশনের জন্য। তো এই জন্য ইনসুলিন নিয়ে অযথা ভীতি মানুষের মধ্যে যে কাজ করে, যে ইনসুলিন নেওয়া মানেই আমার জীবন শেষ হয়ে গেল, বা আমি অকেজো হয়ে পড়লাম, বা আমার বোধহয় খুব খারাপ হয়ে যাচ্ছে আমার শরীরের সঙ্গে, সেই ভীতিটা একদমই অমূলক, এবং এই ভীতি মানুষের মধ্যে যেন না থাকে। তো ইনসুলিন কি সকলের প্রয়োজন? এই প্রশ্নের উত্তর খুব সহজ না। প্রথমে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসকে যদি আমরা ভাঙি, তাহলে একটা হয় টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, সেটা সাধারণত বাচ্চাদের হয়, 7-8 বছর বয়সের বা 9 বছর 10 বছর বয়সে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কমনলি পাওয়া যায়। সেক্ষেত্রে তার প্যানক্রিয়াস যে অর্গান থাকে সেখান থেকে ইনসুলিন তৈরি হয় না, ফলত তাদের ক্ষেত্রে ইনসুলিন ছাড়া দ্বিতীয় কোনো অপশনও ট্রিটমেন্ট প্রোটোকলে পড়ে না। সেখানে কোনো ওষুধ দেওয়া কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের ইনসুলিন দিতেই হবে, এইটাই হচ্ছে আমাদের চিকিৎসার প্রোটোকল হতে হয়। কিন্তু যেখানে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, সেখানে ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু সেই ইনসুলিনটা প্রাথমিক অবস্থায় ভালোভাবে কাজ করতে পারছে না, শরীরের মধ্যে তার রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। এবার ক্রমশ দেখা যায় যে বয়সের সাথে সাথে যত দিন যায়, ডায়াবেটিস মেলিটাস যত দীর্ঘদিন তারা আক্রান্ত থাকে, ক্রমশ ইনসুলিনের পরিমাণ শরীর থেকে কমে আসে। সেই সময় তাদের গিয়ে তাদের ইনসুলিন সাপ্লিমেন্টেশন করার দরকার হয়ে পড়ে। তো টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে সবসময় ইনসুলিন দেওয়া হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে যখন দেখা যায় 3টে বা তার অধিক ওষুধ দরকার প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ইনসুলিন দেওয়াটা দরকার পড়ে। এবং দেখা যায় যে 3-এর বেশি ওষুধ খেয়ে তার ওষুধের সাইড এফেক্ট ছাড়া কোনো ভালো গুড এফেক্ট বা পার্মানেন্ট সুগার কন্ট্রোল খুব বেশি আমরা একাধিক ওষুধ দিয়ে অ্যাচিভ করতে পারি না। এছাড়া কোন কোন সময় ইনসুলিন নেওয়াটা আবশ্যিক হয়ে পড়ে?
যে কোনো ধরুন কোনো প্রেগনেন্সি কেসে যখন পেশেন্ট প্রেগনেন্ট সেক্ষেত্রে ওষুধ দেওয়ার ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে, সেক্ষেত্রে ইনসুলিনই হচ্ছে তার একমাত্র অপশনস। পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হয় বা আইসিইউ কেস বা কোনো পেশেন্ট বা খুব সিক পেশেন্ট হসপিটালে অ্যাডমিটেড কেস, তাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন প্রয়োগ করি। কারণ হসপিটালে একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তাদের খাওয়া দাওয়ায় অনেক সময় প্রপারলি খাওয়া দাওয়া করতে পারে না, অনেক সময় তাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বা সার্জারির জন্য অনেক সময় তাদের খালি পেট থাকে বা ইত্যাদি ইত্যাদি অসুবিধা থাকে। তো সেই হিসাবে ইনসুলিন হচ্ছে সবসময় দরকার হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা কখনোই হচ্ছে কোনো ট্যাবলেটস প্রয়োগ করি না সাধারণত। এছাড়া হচ্ছে কোনো পেশেন্টের যদি সার্জারি হওয়ার ব্যাপার থাকে তখন ইনসুলিন দরকার হয়, বা পেশেন্টের যদি কোনো খুব বেশি কিডনির সমস্যা আসে বা লিভারের সমস্যা, যেখানে সে সামান্যতম ওষুধও সে টলারেট করতে পারছে না, বা সেখানে যেখানে সুগার খুব ফ্লাকচুয়েট করছে বা আমরা বলতে পারি যে সুগার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার ভয় থাকছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় তাদের ইনসুলিনে কনভার্ট করে দিতে পছন্দ করি বা ইনসুলিনে কনভার্ট করে দেওয়া হয় তাদের। এছাড়া খুব ডিবিলিয়েটিং পেশেন্ট, মানে যারা একদম খাওয়া দাওয়ার কোনো বয়স্ক মানুষ যারা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না বা ঠিক মতো খাওয়া দাওয়া প্রপারলি নিতে পারছে না, তাদের ক্ষেত্রেও ইনসুলিন প্রয়োগ করা তুলনায় সেফ। একটা কথা মনে রাখতে হবে, অ্যামং অল মেডিসিন যেগুলো ডায়াবেটিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ওরাল মানে ওষুধের বিভিন্ন রকমের ওষুধ, ট্যাবলেটস এবং ইনসুলিনের মধ্যে ইনসুলিনই হচ্ছে সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে লিস্ট সাইড এফেক্ট যুক্ত একটা মেডিসিন। তো যদি কোনো মানুষ সন্দেহ প্রকাশ করে যে ডাক্তারবাবু আমার ইনসুলিনের জন্য কি সাইড এফেক্ট হতে পারে, তো এটা বলাই বাহুল্য যে ইনসুলিনের সাইড এফেক্ট সবচেয়ে কম অ্যামং অল দ্য মেডিসিনস দ্যাট ইজ দেয়ার। একমাত্র সাইড এফেক্ট কি হতে পারে ইনসুলিনের, সেটা হচ্ছে ওয়েট গেইন করা বা ওজন বৃদ্ধি পাওয়া। তা ইনসুলিন নিলে হচ্ছে একটু ওজন বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো সেক্ষেত্রে আমরা তাদের আরো স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল বা স্ট্রিক্ট এক্সারসাইজ প্রোটোকলের মধ্যে যদি ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে তার ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভবপর হবে। ইনসুলিন নিতে গেলে আমরা এখন প্রথম যে ভয়টা বা যে ব্যারিয়ারটা আমরা পেশেন্টের কাছ থেকে প্রথম পাই, সেটা হচ্ছে 1 নম্বর ব্যারিয়ার হচ্ছে ডাক্তারবাবু এত ফোটাতে হবে, আমাকে ইঞ্জেকশন নিতে ভয় বা ইঞ্জেকশনের ভীতি। তো এটা একটা অবশ্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের কাছে। এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে গেলে আমরা যেটা প্রথম বলি যে এখন বর্তমানে ইনসুলিন সাধারণত পেন হিসাবে ডিভাইসকে ইউজ করা হয়, এবং পেন ডিভাইসে যদি দেখা যায় সে পেন ডিভাইসের যে পেন যে নিডল থাকে, যে যে সূচ দিয়ে আপনাকে প্রিক করা হয় বা প্রিক করতে পারবেন, সেই সূচের মাপ হার্ডলি 27 গজ বা 28 গজ হয়ে থাকে, এবং এটা খুবই সরু, একটা চুলের থেকে একটু মোটা নিডল, এবং এই নিডলের জন্য কোনো পেন, এটাকে অলমোস্ট পেনলেস ইনজেকশন বলা হয়। এবং এই নিডল দিয়ে ফোটানোর পর হার্ডলি একটা ছোট মানে পিঁপড়ে কামড়ানোর মতো যে পেনটা হয়, সেই পেনটুকুই পেশেন্ট উপলব্ধি করতে পারে, তাও খুবই সাময়িক 2-4 সেকেন্ডের জন্য। তো এটা হচ্ছে প্রথম। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে ইনসুলিন এখনকার দিনে টেনে ইনসুলিন বা ইঞ্জেকশনে সিরিঞ্জে করে টেনে ইনসুলিন আমরা চট করে প্রয়োগ করি না। অবশ্যই যেখানে কোনো ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট বা অন্য কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিং টু পেশেন্টের স্ট্যাটাস আমাদের হয়তো চেঞ্জ করতে হয়, কিন্তু সাধারণত ক্রমশ আমাদের ওষুধের কিছু কিছু ওষুধের দাম যেমন সরকার নির্ধারিত করে দিচ্ছে, সেই রকম হিসাবে আমাদের এই ইনসুলিনের দাম ক্রমশ সস্তা, মানে চিপ, মানে ক্রমশ মধ্যবিত্তের নাগালের মধ্যে আনার জন্য তারাও পেন ব্যবহার করতে অনেকেই সক্ষম হচ্ছেন। এছাড়া যে 2 নম্বর যে ভয়টা থাকে মানুষের, যে ডাক্তারবাবু আমি তো ইনসুলিন কি খাওয়ার আগে বা খাবার পরে এরকম ফিক্স টাইমে নিতে হবে? তো দ্বিতীয় কথা বলা হয়, এখন বর্তমানে অনেক রকমের ইনসুলিন বেরিয়ে গেছে। আগেকার মতো 2 বার কি 3 বার ইনসুলিন নিতে হবে সেরকমও এখন কনসেপ্ট আগের থেকে অনেক আমরা ইভলভ করে গেছি। এবং এখন বর্তমানে সাধারণত শুরুর সময় যেখানে পেশেন্ট হচ্ছে প্রপার, আমরা সুগার ট্যাবলেট থেকে ইনসুলিন কনভার্ট করার চেষ্টা করছি, সেক্ষেত্রে সাধারণত আমরা দিনে 1 বার ইনসুলিন দেওয়ার পক্ষপাতী হয়। এবং এই দিনে 1 বার যে ইনসুলিন দেওয়া হয়, সেই ইনসুলিন সাধারণত পিকলেস ইনসুলিন, মানে সেটা সারাদিন শুধু শরীরে ইনসুলিনের মাত্রাটা বজায় রাখে, ফলে সেই ইনসুলিনের সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক থাকে না। সেই ইনসুলিন সাধারণত হচ্ছে খাওয়ার আগে পরে বা টাইমিং এর কোনো ম্যাটার করে না, কেবলমাত্র হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে উইদিন হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ারের মধ্যে সেই ইনসুলিন নিতে পারা যায়। নিলে তাহলেই ক্ষেত্রে তার সারাদিন শরীরে ইনসুলিনটা বজায় থাকে এবং তার সুগার বেটার কন্ট্রোলে থাকে। তবে অবশ্যই কোন ইনসুলিন প্রয়োগ করা হচ্ছে
কোন ইনসুলিন দেওয়া হচ্ছে, সেটা কতবার নিতে হবে, খাওয়ার আগে পরে, এই যে প্রশ্নগুলো, এটা আপনার যে ফিজিশিয়ান সেই আপনাকে গাইড করতে পারবেন। এমন নয় যে একটা সিঙ্গেল ইনসুলিন সবার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তো তাদের ক্ষেত্রে কোনো কোনো সময় 2বার বা 3বারের ইনসুলিনও প্রয়োগ করার দরকার হতে পারে, এবং সেক্ষেত্রে খাওয়া দাওয়ার সঙ্গে তার কি রিলেশন, খাওয়ার আগে পরে, কতক্ষণ আগে কতক্ষণ পরে, সেটা অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আপনার আলোচনা করে নেবেন। এছাড়া কিন্তু ভয় কাটানোর জন্য আমরা প্রথমত সাধারণত এরকম সিঙ্গেল ডে ইনসুলিন দিয়ে শুরু করি। তারপর যখন দেখা যায় যে পেশেন্ট গ্র্যাজুয়ালি হচ্ছে সে এই ইনসুলিন নিতে অভ্যস্ত হয়ে গেছে এবং তার নিজের কন্ট্রোল যখন সে ভালোভাবে পায়, সে যখন নিজে কনফিডেন্ট ফিল করে, তখন তারপর তার ইনসুলিনের ডোজ বাড়ানোর সময় তখন দরকার হলে 2বার কি 3বার ইনসুলিন দিলেও তার সেক্ষেত্রে তার টলারেন্স অনেক বেটার হয়। এই তো মোটামুটি এইগুলোই হচ্ছে ইনসুলিন নিয়ে বেসিক কথাবার্তা। আর ইনসুলিনের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। কোন ইনসুলিন আপনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তার কি গুণাগুণ, তার কি ভালো মন্দ, সমস্ত কথা সেগুলো হচ্ছে আপনি আপনার নিকটবর্তী যে ফিজিশিয়ান আছেন, ডাক্তারবাবু, যে ডাক্তারবাবুর অধীনে আপনার চিকিৎসা চলছে, সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বললেই তিনি আপনাকে প্রত্যেকটার গুণাগুণ এবং তার সাইড এফেক্টের কি সমস্যা হতে পারে সেটা তার থেকে অবশ্যই অবগত হয়ে যাবেন। সুগারের যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া অ্যাওয়ারনেস বা সুগার ফল করে যাওয়ার একটা ভয় থাকে, এবং সুগার ফল করে গেলে সেক্ষেত্রে সাধারণত মানুষের প্যালপিটেশন, মানে বুক ধড়ফড় করা, চোখে মুখে ঘাম হওয়া, শরীর আনচান করা বা মুখ চোখ অন্ধকার দেখা ইত্যাদি ইত্যাদি সমস্যা শুরু হয়। সেক্ষেত্রে অবশ্যই ওষুধ বন্ধ করে বা ইনসুলিন বন্ধ করে আপৎকালীন অবস্থায় কিছু সুগার কিউবস বা যে কোনো রকম সুগারযুক্ত খাবার, যেমন হচ্ছে রসগোল্লা বা অন্য যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বা চকোলেট জাতীয় জিনিস খেয়ে আপাতত টেক কেয়ার করা, এবং পরবর্তীকালে আপনার যে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা, এটাই হচ্ছে মুখ্য কাজ হয়ে থাকবে। তবে অবশ্যই আবার বললাম যে ইনসুলিন নিলে তার কন্ট্রোল করা অনেক সহজ। চান্সেস অফ হাইপোগ্লাইসেমিয়া ইনসুলিন ব্যবহারের পর অনেক কম রাদার দ্যান ট্যাবলেটস ইউজের ক্ষেত্রে, কারণ ট্যাবলেটস এর ক্ষেত্রে একবার একটা 24 ঘন্টায় ওষুধ খেয়ে নিলে সেটা আর আমরা শরীর থেকে বের করতে পারি না, কিন্তু সাধারণত দেখা যায় যে ইনসুলিন আস্তে আস্তে বডি থেকে অ্যাবজর্ব হয়ে যায় বা ওই 4 থেকে 6 ঘন্টার মধ্যে সেই ইনসুলিনের কার্যকারিতা আস্তে আস্তে কমে আসে, ফলে সুগার ফল করার আশঙ্কাও অনেকটাই কম হয়ে দাঁড়ায়। তো এই নিয়ে আমার মোটামুটি ইনসুলিন নিয়ে বক্তব্য। প্রত্যেক মানুষকে আমি এটাই বলবো যে আপনার ডাক্তারবাবু যদি মনে করেন আপনাকে ইনসুলিন দেওয়ার দরকার আছে, তাহলে সেটা আপনি অ্যাকসেপ্ট করুন এবং সেটা সহযোগিতা করুন। বর্তমান যে চিকিৎসা ব্যবস্থায় এই ইনসুলিনের যে পেন ইউজ করা হয়, তাতে এই সূচ নিয়ে অহেতুক ভীতি পাওয়ার কোনো প্রয়োজন হয় না, এবং আপনি কিছুদিন ব্যবহার করলেই মানুষ বুঝতে পারবেন যে এটা কোনো মানে সেরকম কোনো পেনফুল প্রসিজিওরই নয়, এবং খুব সহজ প্রসিজিওর, সে নিজেই নিতে পারবে। এর জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না যে আমার অমুক এসে দিয়ে দেবে বা আমার বাড়ির ছেলে এসে দেবে, মেয়ে এসে দেবে, কি বাবা এসে দেবে, কাকা এসে দেবে, সেরকম কোনো ব্যাপার নয়। নিজেই আপনি সব সহজেই ইনসুলিন পেন ব্যবহার করে খুব সহজেই ইনসুলিন নিতে পারবেন, এবং এটা হচ্ছে মানে মোস্ট কমন ন্যাচারাল সাবস্টেন্স যার সাইড এফেক্ট প্রোফাইল সবচেয়ে কম অ্যামং অল মেডিসিন, এবং প্রপার ইনসুলিন নিয়ে প্রপার সুগার কন্ট্রোল করলে ওভারঅল লাইফ হেলদি অ্যান্ড হার্টি হয়ে উঠবে। থ্যাংক ইউ।